আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সোমবার সকাল 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওপেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। প্রস্তাবিত বাজেট চিন্তাশীল হলেও দুর্বল নীতি কাঠামোয় দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, অতিরিক্ত পরিচালন ব্যয় চাপে ফেলবে সরকারকে, তাই সব শ্রেণীর মানুষকে স্বস্তি দিতে কাজ করার তাগিদ দেন তিনি। কাউকে তুষ্ট না করে জনগণের স্বার্থেই বিশ্বব্যাংক ও IMF এর সাথে চুক্তি করতে সরকারকে পরামর্শ দেন। অর্থনৈতিক তথ্য উপাত্ত নিয়ে বিগত সরকারের মতো ছলচাতুরি না করে সঠিক তথ্য প্রদানের দাবি জানান অর্থনীতিবিদরা। স্থিতিশীলতা। দ্বিতীয়ত আমরা দেখেছি যে ফিসকাল ট্রেড অফ, অর্থাৎ যেহেতু সম্পদ কম, এক জায়গায় দিলে আপনি অন্য জায়গায় দিবেন, কিভাবে দিবেন সেই সিদ্ধান্তটা আপনার আসতে হবে। তৃতীয়ত আমরা বলেছি ঋণের দায় অনেক বেড়েছে, ঋণের ডেট সার্ভিসিং এখানে ইম্পর্টেন্ট। নতুন বেতন কাঠামো দিতে হবে সরকারি কর্মকর্তাদের, এবং আপনার এটার সাথে খাদ্য নিরাপত্তা। এই 5টা জিনিসকে আমরা চিহ্নিত করেছি স্থিতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে একটা বিষয় হিসেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট দূরীকরণে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান নিয়েছে এবং এই অগ্রগতিতে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় প্রশংসনীয়। চুক্তিটি আন্তরিকভাবে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বাংলাদেশ। বাকি সমস্যাগুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনে। তিনি বলেন, দুর্নীতি রোধ করে নিজেদের টাকা দিয়ে 20,000 কিলোমিটার খাল খনন এবং পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে AI যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্প হিসেবে ব্যবহার করতে চায় সরকার। মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ, জলবায়ু, বন্যা পূর্বাভাস সহ নানা খাতে AI এর ব্যবহারে আরও বেশি গবেষণার তাগিদ দেন তিনি। জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা 28 জুন। দুপুরে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের এদিন নির্ধারণ করে। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক ADC রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক OC মশিউর রহমান সহ আসামি মোট 5 জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার SI
চঞ্চল চন্দ্র সরকার। গত বছরের 18 সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 1। মামলায় আসামিদের বিরুদ্ধে 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার বিষয়ে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি চিফ প্রসিকিউটরের বক্তব্যে। তিনি যদি কোনো অপরাধ করেন, কেবল সাক্ষী দেওয়ার অজুহাতে তিনি তার দায় থেকে মুক্তি পেতে পারেন না। আমি যদি নিজেকে একটা ঘটনার উপরে সাক্ষী দিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেল যে আমি নিজেও একটা অপরাধ করেছিলাম, সেই কারণে তিনি তার দায় থেকে মুক্তি পাবেন না। আমি আজকের অনারেবল ট্রাইব্যুনালে এই কথাই বলেছি যে যদি গোলাম কিবরিয়ার অপরাধ সংক্রান্ত কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করব এবং করার সুযোগ আছে। না, এটা হবে না। আমি শোনেন, আমাদের ডাবল জিও পার্টি হয় কখন? ডাবল জিও পার্টি হয় যখন একজন আসামির বিরুদ্ধে তার অপরাধের জন্য তার বিরুদ্ধে বিচার করা হয়। সেখানে আইন বলেছে বা আমাদের কনস্টিটিউশন বলেছে তাকে আর বিচারের সম্মুখীন করা যাবে না। আমরা তো গোলাম কিবরিয়ার কোনো বিচার করি নেই, সো তার বিরুদ্ধে বিচার করতে আমাদের কোনো ডাবল জিও পার্টি হবে না, তার বিরুদ্ধে বিচার করা যাবে। একটা প্রশ্ন আইনি বিষয়ে, বেনজিরের ফেরতের বিষয়ে, এবং সেই ক্ষেত্রে ওই দেশের আদালতে বাংলাদেশের যে অপরাধটার জন্য তাকে রেড নোটিশ দেওয়া হয়েছে সেটা সেই দেশে অপরাধ হিসেবে থাকতে হবে, এরকম একটা ঘটনা আমরা শুনেছি বা বিভিন্ন লেখায়। আসলে ব্যাপারটা কি হবে? ওই দেশে ওইটা অপরাধ হিসেবে গণ্য হইতে হবে এমন কোনো বিষয়? না, ওই দেশে কোনো অপরাধ হলে ওই দেশের সরকার তো তাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বিচার করবে, কিন্তু এইটার সাথে আমাদেরকে এক্সট্রাডিশনের কোনো শর্ত হতে পারে না। কোনো দেশের সরকার যদি, যেমন ধরেন আমাদের ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমাদের বন্দি বিনিময় চুক্তিই আছে, তো চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো বন্দী হয়, সেটা যদি পলিটিক্যাল উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে বন্দী যদি সে আসামি হয় তাহলে তাকে আমরা আনতে পারবো এবং আমাদের এখানে যদি কোনো বন্দী থাকে সেটা আমরা দিতে পারবো। যে দেশে বন্দী চুক্তি নাই সেই দেশে মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্ক বলে একটা আছে, যেগুলো আমরা কূটনৈতিক চ্যানেলে করা হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্টে। যেহেতু সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, কিন্তু আমাদের মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্কের আওতায় আমরা কূটনৈতিক চ্যানেলে এই আদান প্রদানটা আমরা করতে পারি। এর আগেও কিন্তু এরকম বিভিন্ন দেশ থেকে আমাদের আসামিকে আনা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি, বিশ্বাস করি, যেহেতু আমাদের ওয়ারেন্টের প্রতি সম্মান দেখিয়ে ইন্টারপোল তাদেরকে গ্রেফতার করেছে এবং যেহেতু দুবাই পুলিশের হেফাজতে তিনি আছেন এবং আমাদের ওয়ারেন্টের প্রেক্ষিতেই, তো অতএব আমরা বিশ্বাস করি যে আমাদের সরকারের আবেদন অনুযায়ী বা আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাবে। দর্শক, দেখছিলেন চিফ প্রসিকিউটরের অংশবিশেষ। পৌনে 2 বছর ধরে দেশের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এবছরের শেষে ইউপি নির্বাচনের কথা শোনা গেলেও সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলায় এই বছরও নির্বাচন হচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হওয়ায় পাশাপাশি সেবা বিঘ্নিত হচ্ছে। হিলি ও দিনাজপুর প্রতিনিধির সহায়তায় আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের পদ থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। দেশে 13টি সিটি কর্পোরেশন, 500টি উপজেলা পরিষদ, 61টি জেলা পরিষদ, 330টি পৌরসভা, 4580টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব জায়গায় পৌনে 2 বছর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রায় স্থবির স্থানীয় সরকার ব্যবস্থা। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা ভাতা, স্থানীয় উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। নিবন্ধন সংশোধনের জন্য আমি পৌরসভায় গিয়েছিলাম,
মেয়র না থাকায় সংশোধন হইতে পারেনি। আমি একাধিকবার ওখানে গিয়েছি। মেয়র না থাকার কারণে ওই যে ট্রেড লাইসেন্স নিতে যায় অনেকদিন ঘোরাঘুরি করতে হয়। জন্ম নিবন্ধন করতে আসি বারবার, এখান থেকে মেয়রে থাকলে সেটা আমি করতে পারতাম, কিন্তু আমাকে টিওন অফিসে যেতে আছে বারবার 2-3 বার, কোনো সমস্যা হলে পারে সেটা আটকায় রাখছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবার অন্যতম মাধ্যম স্থানীয় সরকার। প্রশাসক দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব না। যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেবেন, তত দ্রুত এই যে নির্বাচনের প্রতিনিধি আসবে তাদের সঙ্গে জনগণের যে সেবা সেটা আরও সুন্দরভাবে যাওয়া সম্ভব হবে। জনগণ যখন দেখবে যে আমার নির্বাচনী প্রতিনিধি এই স্থানীয় পরিষদগুলোতে আছে, তখন তারা দাবির সঙ্গে তাদের কাছে যেতে পারবে যে আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। আমরা যদি সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সব স্তরে আমাদের কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গড়তে হওয়াটা অত্যন্ত জরুরি। নতুন আইন প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন দিতে দেরি করা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। কমিশনগুলো রিপোর্টগুলো একত্রিত করে আমাদের আইনগুলোকে যুগোপযোগী করা দরকার। তারপরে তারা নির্বাচনগুলো শুরু করা দরকার। আমাদের উপজেলায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, জেলাতে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। এটাই হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। তো এটা যদি না করি তাহলে আমরা সংবিধান লঙ্ঘন করছি। নির্বাচন বিলম্বিত হলে তৃণমূল পর্যায়ে সরকারের জবাবদিহিতা, সাংবিধানিক সংকট ও সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে বলেও অভিমত নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়াই হবে এবারের বাজেটের চ্যালেঞ্জ, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ অর্থ বছরে ফ্যামিলি কার্ডের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকারের। এই কার্ডের টাকা কোনোভাবেই যাতে পরিবারের পুরুষের কাছে না যায় তা কঠোরভাবে মনিটরিং করতে হবে। সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 4র্থ সভা শেষে একথা বলেন অর্থমন্ত্রী। বলেন, এবারের বাজেট যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় তা বাস্তবায়নে কাজ করছে সরকার। একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। ইটস এ লাইফ সাইকেল, একটা জন্ম থেকে শিশু থেকে মৃত্যু পর্যন্ত। সুতরাং এইটাকে আমরা খুব সিরিয়াসলি নিতে হবে। আমরা যারা কাজ করছি এটার সাথে এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানিক শান্ত থাকার পর আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয়রা জানান, গত রাতে 4 থেকে 6 জনের একটি দলকে গাড়িতে করে সীমান্তের কাছে নিয়ে আসে বিএসএফ। পরে রাতের আধারে তাদের কাঁটাতারের ওপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারীর 2 সীমান্তে পুশ ইন করা 9 জনকে এখনও ফেরত নেয়নি বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্য রেখায় এখনও অবস্থান করছেন তারা। চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত 11:30টার দিকে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরের দরজার সামনে অ্যানি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘরের ভেতর পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল ও লালমনিরহাটে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব ও সংশ্লিষ্টদের কাছে
চিঠি পাঠানো হয়েছে। গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করণীয় সংশ্লিষ্ট আলোচনায় কয়েকজন জেলা প্রশাসক নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেপচার অধীনে দেশে 8টি সরকারি ইপিজেড রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, আদমজী ও উত্তরা ইপিজেড। সংবাদ শেষ করব বর্ষার প্রথম দিনের খবর দিয়ে। বাঙালির চিরচেনা চিরকালের প্রিয় ঋতু বর্ষার প্রথম দিন আজ। গ্রীষ্মের তপ্তদহন শেষে প্রকৃতিতে স্নিগ্ধতার পরশ নিয়ে এসেছে বর্ষাকাল। রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান, নাচ আর কবিতায় স্বাগত জানানো হচ্ছে নতুন ঋতুকে। প্রকৃতিকে আশার আগমনের খবর জানাচ্ছেন আফরোজা সুলতানা চৌধুরী। গ্রীষ্মের তীব্র খরতাপ ও গরমের পর অবশেষে প্রকৃতিতে এলো স্বস্তির বৃষ্টি। আজ পহেলা আষাঢ়, বাংলা সনের বর্ষাকালের প্রথম দিন। মেঘ বৃষ্টি, লুকোচুরি আর কদম ফুলের স্নিগ্ধতায় বরণ করে নেওয়া হলো বর্ষাকে। বর্ষার আগমন যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি বৃষ্টির শব্দ আর রিমঝিম বাতাসে অনেক স্মৃতি ফিরিয়ে আসে ছেলেবেলার। তীব্র দাবদাহে হাঁপিয়ে ওঠা নগরবাসীর কাছে বর্ষার এই আগমন যেন পরম শান্তির বার্তা। বর্ষার অপরূপ রূপ ফুটে ওঠে গ্রামের মাঠে ঘাটে আর শহরের উদ্যানগুলোতে। ভিজে ওঠা কদম ফুল যেন বর্ষার প্রধান অনুষঙ্গ। আষাঢ় আমাদের সাহিত্যের এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বর্ষায় প্রকৃতি যেমন নতুন রূপ ধারণ করে, তেমনি মানুষের মনও এক নতুন আনন্দে মেতে ওঠে। আষাঢ়ের এই আগমনে গ্রীষ্মের খরতাপ মুছে প্রকৃতি হয়ে উঠুক সতেজ ও সুন্দর। বর্ষার এই আগমন বার্তা নিয়ে আষাঢ় তার রূপ ছড়াতে শুরু করেছে। তবে এই বৃষ্টির সাথে সাথে জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। আফরোজা সুলতানা চৌধুরী, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।